বাংলাদেশ অস্থিতিশীল হলে প্রভাব পড়বে ভারতে, হুঁশিয়ারি ডক্টর ইউনূসের। দুপুরে ফিরছেন ঢাকায়, সরকার প্রধান হিসেবে শপথ নেবেন রাতে। রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ পশ্চিমবঙ্গ পুলিশের। বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান। বিএনপি সমাবেশের জনসমুদ্র, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। দ্রুত জাতীয় নির্বাচন চাইলেন তারেক রহমান। অভ্যুত্থানের আনন্দ বিষাদে পরিণত স্বজনহারা পরিবারে, নিখোঁজ আপনজনদের খোঁজে কথিত আয়নাঘরে মানুষের ভিড়। পুলিশ পুনর্গঠন চেয়ে অধস্তনদের কর্মবিরতি, আজই কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপির। সংস্কার চান প্রশাসনের কর্মকর্তারাও। গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ। ব্যাংকিং খাতে লুটপাটে সহায়তার বিস্তর অভিযোগ। এবং ফের মিরপুরে ক্রিকেট শুরু, পাকিস্তান সফর সামনে রেখে অনুশীলন। সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো সংবাদ। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার। অন্যথায় ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে বলে মনে করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সবাইকে যার যার কাজে মনোযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ভারতের এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তার আগে ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দেন ইউনূস। Democratically run country, peaceful country. আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। দেশের শান্তি ও স্থিতিশীলতার উপরও জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If you destabilize Bangladesh, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গেও, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গার বাস। নতুন সরকার দ্রুত দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশ্বাস দেন মোহাম্মদ ইউনূস। so law and order has to be restored. This is the anger, which accumulated anger that led to it, but it's to restrain, make sure we go back to the normalcy as soon as possible. আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার কড়া নিরাপত্তায় তাকে বিমানবন্দরে নেওয়া হয়। এ সময় গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আর এ কাজে সবার সহযোগিতা চান তিনি। আজ দুপুরে দেশে ফেরার কথা রয়েছে তার। এদিন রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি থেকে মাত্র একদিনের ব্যবধানে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জরুরি আদালত বসিয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড থেকে খালাস দিয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেন শ্রম আদালতের বিচারক। শুনানিতে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে বলেও দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। শান্তিতে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান সহ নানা সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও তিনি। বর্তমানে জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা। এত খ্যাতি যার, তার বিরুদ্ধে নানা অভিযোগে 1.5 শতাধিক মামলা হয় ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সময়। এমনকি শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি তাকে 6 মাসের কারাদণ্ডও দেন আদালত। অথচ সৃষ্টিকর্তা চাননি তার সম্মানের ঘাটতি, যে কারণেই হয়তো গেল কয়েকদিনে দেশে ক্ষমতার পালাবদল। এর ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে তার মামলার শুনানিতে আদালতের সিদ্ধান্ত মাথা পেতে নেয়ার কথা জানান বাদী কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলাম। বাদী পক্ষ তার আইনজীবীকে নিয়োগ অব্যাহত রেখেছে কি না রেখেছে তা তো আমরা জানি না। প্রশ্ন হচ্ছে, আমি যদি আজকে এখানে না থাকি, নিয়ম হচ্ছে ইন পার্সন সে করতে পারে। সুতরাং বাদী পক্ষ সরকারি প্রতিষ্ঠান কলকারখানা অধিদপ্তর তারা যৌথ পিটিশন দিয়েছে আমাদের সাথে এবং উপস্থিত থেকে আর্গুমেন্ট করেছে। আর্গুমেন্ট করার পর কোর্ট সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। আন্তর্জাতিক নানা অনুষ্ঠানে যোগ দিতে বেশ কয়েকদিন ধরে বিদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের প্রধান হিসেবে শপথ নিতে তাই সফর সংক্ষেপ করে এরই মধ্যে উড়াল দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে 15 সদস্যের, একথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আগামীকাল রাত 8টায় হতে পারে শপথ অনুষ্ঠান। সেখানে প্রায় 4 শতাধিক অতিথি উপস্থিত থাকবেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে। এটাই এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। Rainbow Paints, the color of joy. বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ। ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে স্থানীয়ভাবে কিছু রিপোর্টিং করা হচ্ছে, যা অত্যন্ত দৃষ্টিকটু, সাম্প্রদায়িকভাবে উস্কানিমূলক। এ ধরনের পদক্ষেপকে ভারতীয় প্রেস কাউন্সিলের নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করে বিবৃতিতে। পাশাপাশি এ ধরনের কভারেজ দেখে বিভ্রান্ত না হতেও অনুরোধ জানানো হয়। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এদিকে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিক ৩-৪ দিন আগেও সারা দেশে বিএনপি নেতাকর্মীরা ছিলেন ছন্নছাড়া, আতঙ্কিত, কারাবন্দী। আজ সেই চিত্রের পুরো উল্টো। বাধাহীন শত শত মিছিলে নয়াপল্টন জনসমুদ্র। হাসিনা সরকারের পতনের পর প্রথম জমায়েত জনতার ঢল ছাড়িয়ে যায় কাকরাইল নাইটাঙ্গেল মোড় প্রান্ত থেকে পল্টন থানা মতিঝিল পর্যন্ত। ফকিরপুল থেকে কাকরাইল সড়কে তাই শুধু মানুষের স্রোত। লক্ষাধিক মানুষ স্লোগানে সুর তোলেন দেশ গড়ার বৈষম্যহীন বাংলাদেশের। হাসপাতাল থেকে প্রায় ৬ বছর পর জনসম্মুখে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, শোষণমুক্ত দেশ গড়তে সবার উচিত তরুণদের হাত শক্তিশালী করা। যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কুচক্রী মহল ছাত্র জনতার বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র করছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। তিনি দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারকে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়ার। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এলাকা ভিত্তিক কমিটি করার সিদ্ধান্ত জানানো হয় বিএনপি সমাবেশে। গেল 17 বছরের তুলনায় আজকের নয়াপল্টনের এই সমাবেশ ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে অনেকটা শৃঙ্খলা ভেঙে বিজয় উদযাপনের মতো, যেখানে নেই সরকারি দলের নিপীড়নের ভয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো হয়রানি, বরং গণতান্ত্রিক অধিকার উপভোগের উপযুক্ত সময়। যাদের রক্তের বিনিময় স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলেন বিএনপির নেতাকর্মীরা। আরিফুল শাকিল, নিউজ 24, ঢাকা। অভ্যুত্থানের আনন্দ বিষাদে পরিণত হয়েছে স্বজনহারা পরিবারে। শোকে স্তব্ধ হয়ে আছে শিক্ষার্থী ও স্বজনহারা পরিবারগুলো। হাসপাতালগুলো বলছে, নিহত ও আহতদের শরীরে পুলিশের করা গুলি ছাড়াও সিভিলিয়ানদের ছোড়া অনেক গুলি পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। সূর্য উদিত হলেও অন্ধকার নেমে আসলো টঙ্গী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিয়াদের পরিবারে। সারা দেশ যখন বিজয় উল্লাসে মেতে আছে, ঠিক উল্টো চিত্র রিয়াদের বাসায়। রক্তমাখা পাঞ্জাবি নিয়ে কেঁদে বুক ভাসালেন রিয়াদের মা। টঙ্গী সরকারি কলেজে পড়তো রিয়াদ। কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছে রিয়াদ। 19 জুলাই শুক্রবার উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে যায় রিয়াদ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুটতে থাকে পুলিশ। গুলিতে মাথার পিছনের এক অংশ উড়ে যায় রিয়াদের। সড়কে লুটিয়ে পড়ে তাজা প্রাণ। এখন যতই কিছু হোক, দেশ স্বাধীন হোক, যাই হোক, আমার ছেলে তো আর আসবে না কোনোদিন। আমার বাবা তো আর কোনোদিন ফিরবে না আমার বুকে। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে সংসার চালাতে বাবাকে সহায়তা করতেন রিয়াদ। যখন সিলেক্ট হয়েছে তখন সে বাসায় বলছে যে, মা আমি তো এখানে সিভি দিয়েছিলাম, আমি এখানে সিলেক্ট হয়েছে। ও ওখানেও 1 মাস চাকরি করছে। তার আসা যাওয়া চলাফেরা আমার মেয়ে অনেকটা তার কাছ থেকে অনেক কিছু শিখে অনুপ্রাণিত হইতো। কাজের উদ্দেশ্যে উত্তরার বিএনএস ভবনে গিয়েছিলেন জসিমউদ্দিন। পুলিশের গুলিতে বুক ক্ষতবিক্ষত হয়ে মারা যান তিনি। আপনাদের লোক নাকি গুলি গেছে আমরা শুনতেছি। তা আমি দ্রুত নামাজ শেষ করে
গেছি, গিয়ে দেখি যে খুব রণক্ষেত্র অবস্থা। আমরা ওখানে পাই নাই, রাস্তায় না পাইয়া পরে সন্তাননিধি থেকে আমরা কুয়েত মন্ত্রীতে গেছি। কুয়েত মন্ত্রীতে গিয়ে সত্যিকারে আমরা 4টা লাশ দেখলাম, ওখানে আমাদের একটা লাশ আমাদের ওই লোক ছিল। আন্দোলনের সময় নিহত ও আহতদের শরীর থেকে পুলিশের পাশাপাশি সিভিলিয়ান বুলেট পাওয়া গেছে বললেন উত্তরা আধুনিক মেডিকেলের পরিচালক। 5 তারিখের গুলো এগুলো পুলিশের গুলি, তার আগেও পুলিশের গুলি এবং অন্যান্য যে সংগঠন যারা পিস্তল নিয়ে বের হয়েছিল তারা কিছু ব্লান্ট ইনজুরি ছিল, আর বেশিরভাগই হলো ছড়া এবং পিস্তল এগুলোর গুলি। দেশে এই ধরনের অধ্যায় যেন আর না আসে, সেভাবেই ভবিষ্যৎ পরিকল্পনা করার আহ্বান জানান নিহত ও আহতদের স্বজনরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিখোঁজ স্বজনদের খোঁজে কথিত আয়না ঘরে ভিড় করছেন স্বজনরা। বিশেষ বাহিনীর গোপন জায়গায় বন্দি রাখা কথিত স্থান আয়না ঘরে তাদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। হারিয়ে যাওয়া এমনই আপনজনদের খুঁজতে আয়না ঘরের সামনে বুধবার জড়ো হন নিখোঁজদের পরিবার। বিস্তারিত নাইমাল জিকর প্রতিবেদনে। দীর্ঘদিন থেকে বন্দী থাকা ব্যক্তিরা আয়নাঘর থেকে ছাড়া পাচ্ছেন, এমন খবরে রাজধানীর কচুক্ষেত মোড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো পরিবারগুলো। হারানো ব্যক্তিদের ছবি হাতে নিয়ে বুধবার সকাল থেকে অপেক্ষা করেন প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায়। বলেন বিএনপি করায় তুলে নিয়ে যাওয়া হয় তাদের আপনজনদের। ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। বাবারা ফোন দাও, বাবারা স্যার আমরা খামো না। তার ফোন দিছি দেখি মোবাইল বন্ধ থাকবো কেন? সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তার মোবাইল বন্ধ থাকবো কেন? 2012 সালের 6 সেপ্টেম্বর, ঠিক আছে। তো যখনই আমরা খোঁজ করতে গেছি তখনই আমাদেরকে বলা হয়েছে আপনারা এই বিষয়ে আর আগায়েন না, তাহলে আপনাদের সমস্যা হইতে পারে। তাদের বিশ্বাস আয়না ঘরেই দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছে কারো ভাই, কারো স্বামী, কারো বা বাবাকে। আমার তখন 2 মাস ছিল, তখন আমার বাবা নিখোঁজ হয়েছে। আমার বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড়ে গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। কালকে নেটের মাধ্যমে দেখছি যে আয়নাঘর নামের একটা স্থান আছে, এখান থেকে কিছু লোক বের হয়েছে। এই খবর পাই আমি রাত্রেই রওনা দিয়ে মাদারীপুর থেকে আমি এই ঢাকায় আসি। এর যেহেতু টর্চারের খবর পাওয়া গেছে, আমরা জানতে চাই যে এখানে কারা আছে, আমাদেরকে দেখাক, আমাদের বাইরে দেখেন তাকে আমাদেরকে ছেড়ে দাও, না হয় ওনাদেরকে আদালতে শো করো। আদালতে শো করার পরে ওনাদের কোনো অভিযোগ থাকলে অভিযোগ থাকতে সমস্যা নেই, আমরা জানতে পারলাম যে আমাদের ভাই এখানে আছে। সুজন মিয়া, সাগর আহমেদ, মোহাম্মদ আইনুল ইসলাম, আব্দুল করিম হাওলাদার, শিপন, মাসুদ পারভেজ বাবুদের মতো হারিয়ে যাওয়া ব্যক্তিদের দ্রুতই ফিরিয়ে দেবার আকুতি জানান তারা। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দেন তিনি। বুধবারে এক বিবৃতিতে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান বাজুস প্রেসিডেন্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত হয়েছেন অসংখ্য শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বাড়িঘর এবং বাণিজ্যিক স্থাপনা। নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। বুধবার এক বিবৃতিতে বাজুস প্রেসিডেন্ট হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের ব্যবস্থা সহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানান সারা দেশের 40,000 জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এর সঙ্গে জড়িত প্রায় 25 লাখ মানুষের দায়িত্বশীল ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দেন তিনি। সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান সহ সকল শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাজুস প্রেসিডেন্ট। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার, এমন অভিযোগ জানিয়ে 11 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বাহিনীর অধস্তন সদস্যরা। এমন অবস্থায় নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব নিয়েই পুলিশ সদস্যদের আগামী 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। অন্যদিকে প্রশাসনে অবহেলিতরাও দাবি জানান সংস্কারের। জনগণের নিরাপত্তা বিধান যাদের দায়িত্ব, তাদের নিরাপত্তায় এখন সেনাবাহিনী। কাজে যোগ না দিয়ে নিরাপত্তা সংকটে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন তারা। দাবি বাহিনী পুনর্গঠন। আজকে 3টা দিন আমি রাজারবাগে এবং রাস্তাঘাটে একটা লাঞ্ছিত পুলিশের মতো আমি জীবনযাপন করতেছি। আমাদের আন্দোলন এই জন্যই মূলত শুরু হয়েছে, লাশের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। লাশের হিসাব যতক্ষণ না দিবে এবং জনগণের সঙ্গে যখন পুলিশ বান্ধব পুলিশ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পুলিশের পোশাক করবো না। কি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্সে তা জানতে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের সাথে যোগাযোগের পর মেলে ভেতরে প্রবেশের অনুমতি। অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমাদের নিয়োগ দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর সবই পিএসসির আন্ডারে হতে হবে। আমাদের 999-এ যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার বা যে মানসম্মত ব্যারাক বা সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো আমাদের মাঝে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা টু মার্চ কর্মসূচিতে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নিরাপত্তা ঝুঁকিতে এমন প্রতিবাদ তাদের। যেসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য এমন পরিণতি, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অধীনস্থ কর্মকর্তারা। স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। বিক্ষোভ আবার মাঝে মাঝে রূপ নেয় হাতাহাতিতেও। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নিজেদের 11 দফা দাবি পেশ করেন। সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে। এমন অবস্থায় বদলির পর নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন মইনুল ইসলাম, আর র্যাব মহাপরিচালক হিসেবে AKM শহীদুর রহমান আর ডিএমপি কমিশনার হিসেবে মাইনুল হাসান দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, রাজারবাগ সহ ঢাকা মেট্রোপলিটন ও জেলার সবাইকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা, এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। দাবি, মন্তব্য, প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি, যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি। এদিকে সংস্কার চেয়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন অবহেলিত কর্মকর্তারাও। এমন অবস্থায় জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নতুন সরকার গঠনের পর তাদের দাবি তুলে ধরা হবে। এই মুহূর্তে আমাদের এখনো সরকার গঠন হয়নি, নতুন সরকার, এবং এই সরকার গঠন হবে এবং এটা এরপর আমরা দ্রুততম সময় এই দাবিগুলো নিয়ে, অর্থাৎ কাজগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানেও সংস্কারের দাবি জোরালো হচ্ছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ছাত্র আন্দোলনে পুলিশ সদস্য হত্যার বিচার সহ 11 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতিতে থেকে বিক্ষোভ করেছে পুলিশ। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ, গাইবান্ধা সহ বিভিন্ন জেলার পুলিশ লাইন্সে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ না করা, 8 ঘন্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলি সহ 11 দফা দাবি তুলে ধরেন তারা। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
এদিকে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলে জেলা প্রশাসন, রাজনীতিবিদ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে গণডাকাতির খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন ডাকাতকে স্থানীয় মানুষের সহায়তায় আটক করেছে সেনাবাহিনী। রাজধানীর বসিলা, ইসিবি চত্বর, পল্লবী ও উত্তরা থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে ডাকাতি ও ডাকাতির চেষ্টার খবর পাওয়া যায়। রাত 9টার দিকে 2 থেকে 300 লোক ইসিবি এলাকায় ডাকাতি করতে আসে। স্থানীয়রা জানান এরা বেশিরভাগই বিহারি ক্যাম্পের। এ সময় স্থানীয়রা বাধা দেন। কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। ডাকাতির ঘটনা ঘটেছে মোহাম্মদপুরের বসিলা এলাকাও। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হয়। স্থানীয়রা প্রতিরোধ করে কয়েকজনকে আটক করে। সাধারণ মানুষের দাবি, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে যেন ব্যবস্থা নেওয়া হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ফারুক মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, হামলাকারীরা ফারুককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, নিউজ 24 সকাল 7টার সংবাদের সময় হলো আরো একটি বিরতির। ফিরবো আরো খবর নিয়ে। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী, ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। তবে সদিচ্ছা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে পুরোপুরি সার্ভিস দিতে পারছেন না কর্মজীবী মানুষ। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের অর্জন থেকে শিক্ষা নিয়ে এখন স্বপ্নের সেই সোনার বাংলাদেশ গড়তে সর্বস্তরের জনগণ ভূমিকা রাখতে ফিরছেন কর্মস্থলে। এদিকে সড়ক সুশৃঙ্খল রাখতে আনসার ব্যাটালিয়নের সাথে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে শিক্ষার্থীরা। সরকার পতনের 2 দিনের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। বুধবার সকাল থেকেই নগরের সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। কর্মপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলে বেলা গড়ার সাথে সাথে অনেক স্থানে সৃষ্টি হয় যানজটও। বেশ কিছুদিন রাস্তায় ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা দায়িত্ব নেয় গতকালই। যদিও আনসারদের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হলেও তাদের সহযোগিতায় এখনও রাস্তায় রয়েছে শিক্ষার্থীরা। ফার্স্টে সবারই একটু নার্ভাস লাগে বা একটু কষ্ট হয়, তো আমরা আমাদের স্যার এখান থেকে ইশারা দিতেছে বা কোথায় কোন ট্রাফিক কোন দিকে যাবে, তো ওই লাইন অনুযায়ী আমরা করতেছি। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমরা এখানে ফিল্ডে আসছি, তারা কি ধরনের প্রেশারে থাকে বা কীরকম ইয়েতে থাকে, তো আমি বলবো যে একটু জনগণ যদি আমাদের সাথে দাঁড়ায় বা পুলিশের সাথে দাঁড়ায়, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে অনেক সুন্দরভাবে গড়ে তোলা যাবে। খুলতে শুরু করেছে রাজধানীর দোকানপাট। ফুটপাতে বসে চায়ের আড্ডাও এখন অনেকটাই স্বাভাবিক। এদের প্রত্যাশাও নতুন কিছুর। কিন্তু আজকে ছাত্ররা চালাচ্ছে, দেখেন কোনো যানজট নেই। আমি মনে করি যে এরকম করে যদি আজকের যে দেশটা যেরকম করে সকালবেলা চলতেছে, এরকম যেন সারা জীবন চলে। আমরা যাতে হলে ভালোভাবে দোকানদারি করতে পারি, কাজ কাম করতে পারি, চলাফেরা করতে পারি, এইটাই আমরা চাই। সব ব্যাপারে বৈষম্য দূর করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেন আমরা একই সাথে চলতে পারি। তারপরে যেন দুর্নীতিবাজ যেন না থাকে, সবার মধ্যে যেন একটা সহানুভূতি তৈরি হয়। বিভিন্ন অফিস আদালতেও ফিরছে কর্মজীবী মানুষ। তরুণদের সাথে দেশ গড়ার ভূমিকা রাখতে চান তারাও। তাই দ্রুত সরকার গঠন করে নিরাপত্তা জোরদার করার দাবি তাদের। সেনাবাহিনীও এখনো পর্যন্ত কোনোভাবে দায়িত্ব নিচ্ছে না, তো একটা ভয় আসলে থেকেই যাচ্ছে। তারপরেও মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছে চারিদিকে ঠিকঠাক করার জন্য। এই দেশ গঠনে যদি আমাদের কোনো সাহায্য তাদের দরকার হয়, আমাদের সে সহযোগিতা তাদেরকে করতে হবে, সেটা আমি মনে করি। আমরা চাই দেখি এমন একটা নতুন দল, মানে আমরা আর আগের সেই দলে ফিরে যেতে চাই না। সম্পূর্ণ নতুন মুখ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই।
নতুন কিছুর প্রত্যাশা সকল মানুষের কণ্ঠেই, তবে তা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে দেশপ্রেমিক মানুষের, এমন দাবিও সাধারণ মানুষের। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাংকিং খাতে লুটপাটে সহায়তার অভিযোগ এনে গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বিক্ষোভ থেকে দাবি জানানো হয় গভর্নর ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের। পরে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, অভিযুক্তরা পদত্যাগের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর। অর্থ পাচার বন্ধে কেন এখনো নীরব বাংলাদেশ ব্যাংক? সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মুখপাত্র। বেনামি ঋণসহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বুধবার সকালে বিক্ষোভে অংশ নেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকশো কর্মকর্তা। দাবি জানান অনিয়মে জড়িত নির্বাহী পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও। পরে দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির মুখপাত্র। জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন গভর্নর ও ডেপুটি গভর্নররা। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। 7 ব্যাংকে দেয়া অবৈধ সুবিধার বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, হস্তক্ষেপ করা হয়েছিল অনৈতিকভাবে, প্রয়োজন এখন আইনি সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, ওনাদের যে নির্দেশনা থাকবেন এবং আইনের যে প্রয়োগ থাকবে, আইনি সংস্কারের কথা আমরা বলেছি এবং আইনের কোথায় কোথায় লোপহোল আছে সেই দায়িত্বটাও আমাদের আজকে যারা কর্মকর্তা কর্মচারী এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার, যেটাতে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের ইয়েকে দূর করা যায়, সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব। অর্থ পাচারকারীদের ব্যাংক হিসাব এখনো কেন স্থগিত করা হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান মেজবাউল হক। এছাড়া কয়েকদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা গভর্নর এখন কোথায় আছেন সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি মুখপাত্র। এখন উনি জানেন যে উনি ছুটিতে আছেন কিনা, সেই বিষয়টা আমরা তো আসলে বলতে পারবো না। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খোলা হয়েছে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। কাজে ফিরেছেন শ্রমিকরা। স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকরা বলছেন, দেশে আর কোনো সংঘাত নৈরাজ্য চান না তারা। কাজের বিনিময়ে মাস শেষে ন্যায্য বেতনই তাদের মূল দাবি। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সরকার পতনের দাবিতে চলা আন্দোলন ঘিরে শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা বিবেচনায় কয়েক দফায় বন্ধ হয় পোশাক কারখানা। আন্দোলন চরম আকার ধারণ করলে সবশেষ 4 আগস্ট কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ। এরই মধ্যে শেখ হাসিনার সরকারের পতনের পর বুধবার থেকে আবারও খুলে দেওয়া হয় দেশের সব তৈরি পোশাক কারখানা। শ্রমিকদের উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিল্প কারখানায়। দেশে আর কোনো সংঘাত নৈরাজ্য নয়, বরং নিরাপদ কর্মস্থল ও মাস শেষে ন্যায্য বেতনের দাবি শ্রমিক কর্মচারীদের। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এতে আমরা সবাই আনন্দিত। কোম্পানি যদি ঠিকমতো শিল্প প্রতিষ্ঠান চালাইতে না পারলে আমরাও ঠিকমতো বেতন পাবো না। কাজ করলে আমরা ভালো বেতন পাইয়া আমরা সংসার চলে ভালো চলতে পারি, ভালো খাইতে পারি। এদিকে বনানীতে এক অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, কয়েকদিনে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতকারীরা। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কিভাবে রক্তক্ষরণ হচ্ছে, এইটাকে কিন্তু মানে বলে যাওয়া এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনো আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে যারা এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে, তো এটা কারো কাছে আসলে কাম্য নয়। চিফ অফ আর্মি স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন,
তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো। আন্তর্জাতিক বাজারে পোশাক খাতের সুনাম অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আপনার এই দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞ অবশ্যই রুখতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। শেখ হাসিনা সরকারের পদত্যাগে ও দেশ ছাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। নতুন স্বাধীনতার স্বাদ পেয়ে অনেকে এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রবাসীদের উল্লাস করতে দেখা যায়। একই সাথে দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ঘোষণা দেন। পরিস্থিতি আজ করতে পেরে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই খবরে লেবাননে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। শুরু থেকে লেবানন প্রবাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। সে সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চালিয়ে যেতে থাকে তারা। একটি লুটেরা, খুনি, অত্যাচারী, জুলুমবাজ সরকারকে উৎখাত করে এই ধারাবাহিকতায় এমন একটি সরকার আসুক যে সরকারটি হবে একটি জাতীয় সরকার। এই স্বৈরাচার বাকশাল সরকার আজকে তার পতন হয়েছে বাংলাদেশ ছাত্র জনতার মাধ্যমে। আমরা রেমিটেন্স যোদ্ধারা সবসময় ছাত্রদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। ভাষা আসে না, আমার নিজের আপন ভাতিজা মারা গেছে, আমার কিছু ভাষা বলার মতো নাই। আজকের আমরা খুবই আনন্দিত যে এরকমের একটা দিন আমাদের সামনে আসছে। দ্রুতই অস্থির পরিস্থিতি শান্ত করে সার্বজনীন গৃহীত একটি সরকার আশা করেন প্রবাসী বাংলাদেশিরা। তুমুল গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ায় উচ্ছ্বাসে কাতারে মিষ্টি বিতরণ ও বিজয় উল্লাস করেছে ঢাকার দোহারের কাতার প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজা মোল্লা, আশিকুর রহমান, রেজাউল করিম, মোহাম্মদ আকাশ সহ বিপুল সংখ্যক প্রবাসী। ফ্রান্সের প্যারিসে আনন্দ উচ্ছ্বাস ও বিজয় উৎসব করেছে হাজারো প্রবাসী বাংলাদেশি। বাঙালি পাড়া খ্যাত গার দুনার্থের গলির মিষ্টির দোকানগুলিতে ভিড় লেগে যায় শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে। ইতিহাসে এরকম কোন জাতি এভাবে বিজয় অর্জন করে নাই এবং এই জন্য আমাদের মিষ্টি সব শেষ। সকাল 10টা-11টার দিক থেকে মধ্যবর্তী 9টা পর্যন্ত প্রায় 10 মণ মিষ্টি সেল করছি। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে হাজার হাজার প্রবাসীরা জড়ো হয়ে বিজয় সমাবেশে আনন্দ উল্লাসে ফেটে পড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের মতো অভ্যুত্থান ঘটতে পারে ভারতেও, বুধবার এই মন্তব্য করেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদ। এই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। এক অনুষ্ঠানে সালমান বলেন, তাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেয়া হয়েছে সেই একই বিষয়ের বিস্ফোরণ ঘটতে দেখা গেছে বাংলাদেশে। তাই ভারতেও একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে নৈরাজ্যবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেতারা। আবারও শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরছে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাকসে পরিবার। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল এসএলপিপির প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। 38 বছর বয়সী নামাল শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন মাহিন্দা। রাজাপাকসে পরিবার দীর্ঘ 1 যুগের বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য করেছে। চলতি দশকের শুরুর দিকে দেশটির তামিল বিদ্রোহীদের দমনে নেতৃত্ব দেওয়ার সুবাদেই এই পরিবারের আধিপত্য সৃষ্টি হয় শ্রীলঙ্কার রাজনীতিতে। তবে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য এসএলপিপি এবং রাজাপাকসে পরিবারকে দায়ী করে সরকার পতন আন্দোলন শুরু করে দেশটির জনগণ। নিউজ 24 সকাল 7টার সংবাদ নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। বুধবার বিকেলে ব্যক্তিগত এবং পারিবারিক কারণ দেখিয়ে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। বলেন, গত 13 সেপ্টেম্বর 2022 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসানও একই দিন পদত্যাগ করেছেন। কুষ্টিয়ার জেলখানা ভেঙে 104 আসামি পালিয়ে গেছে। তাদের ঠেকাতে গিয়ে আহত হয়েছেন 3 কারারক্ষী।
পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। জেলার আবু মুসা জানান, বুধবার দুপুরে জামিন পাওয়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বের হচ্ছিলেন। তাদের সঙ্গে বের হতে অন্য আসামিরাও হট্টগোল শুরু করে। এ সময় 2 শতাধিক কারারক্ষী ভেতর থেকে একযোগে ধাক্কা দিয়ে প্রধান ফটক ভেঙে ফেলে। পালিয়ে যেতে থাকে আসামিরা। কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল জানিয়েছেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের তালা ভাঙার পর দেয়াল টপকে পালিয়ে গেছে 209 কয়েদি। এ সময় কারারক্ষীর গুলিতে 6 জন মারা গেছেন। নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য HM ইব্রাহিমের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে চাটখিলের দত্তেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলা ও উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন থেকে একদল অস্ত্রধারী যুবক মল্লিকা দিঘির পাড়ে মিছিল করে। সেখান থেকে 25 থেকে 30টি মোটরসাইকেল ও 3টি মাইক্রোবাস যোগে 70 থেকে 80 জন যুবক বিএনপি ও জামায়াতের স্লোগান দিয়ে এমপি ইব্রাহিমের বাড়িতে যায়। পরবর্তীতে তারা সেখানে দোতলা বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় ইব্রাহিম বাড়িতে ছিলেন না। এবারে জানাবো খেলার সংবাদ। আবারও মিরপুরে ফিরছে ক্রিকেট। পাকিস্তান এ দলের সফর সামনে রেখে হোম অফ ক্রিকেটে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এ দলের সফরের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সে দেশে যাবে শান্তরা। তবে সেখানে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে এখনো নিশ্চিত নয় বিসিবি। এক মিনিটের নীরবতা পালন করেন মুশফিক মিরাজরা। এ দলের সূচি ঠিক হয়েছে, জাতীয় দলও মাঠে নামতে যাচ্ছে। তবে মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে চিন্তা বেশি বিসিবির। ভাবতে হচ্ছে নিরাপত্তা নিয়েও। আপাতত প্রধান নির্বাহী কাজ চালিয়ে নিচ্ছেন। বোর্ডের বিভিন্ন কমিটির প্রধানরা না আসলেও খোঁজ খবর রেখেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর, তারা সবাই কিন্তু ভলেন্টারি ডিরেক্টর। তারা তাদের ব্যক্তিগত প্রফেশনের বাইরেও ভলেন্টারি এখানে নির্বাচিত হয়ে কাজ করেন। চেয়ারম্যানের সাথে এবং ভাইস চেয়ারম্যানের সাথে আমার কনস্ট্যান্ট যোগাযোগ আছে। বাংলাদেশ ক্রিকেটে এখন বড় আলোচনা সাকিবকে নিয়ে। তাকে দলে রাখা হবে কিনা, তিনি নিজে খেলবেন কিনা, সেই প্রশ্ন উঠেছে। ইলেকশন হন, উনি অ্যাভেলেবিলিটি, এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। নারী টি-20 বিশ্বকাপ পড়েছে শঙ্কায়। দেশের অবস্থা ও পরবর্তী কার্যক্রম বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীতে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নিয়ে গেছে ক্লাবের পুরনো ও আন্তর্জাতিক ট্রফিগুলো। সরকার পতনের দিনই ঢাকা আবাহনী ও শেখ জামালের ধানমন্ডির মতো ক্লাবগুলোতে ভাঙচুর ও হামলা চালায় দুর্বৃত্তরা। এই হামলায় ক্লাবের প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবহৃত কম্পিউটার ও ক্লাবের ট্রফিগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরই শেখ কামালের মুরালটিও ভাঙচুর করে দুর্বৃত্তরা। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।